আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। না ফেরার দেশে চলে গেলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। আজ শুক্রবার সারা দেশে আনা হচ্ছে এই বিপ্লবীর মরদেহ। জুলাই শহীদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা আন্দোলন এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সক্রিয় রাজনীতির জন্য আলোচনায় ছিলেন তিনি। তার এই অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন দেশের রাজনৈতিক দলগুলো। হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ইনকিলাব মঞ্চের পূর্ব ঘোষণা অনুযায়ী শাহবাগে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। মোহাম্মদ সাইমের রিপোর্টে বিস্তারিত। জুলাই শহীদদের অধিকার রক্ষা ও আওয়ামী লীগ নিষেধাজ্ঞা সহ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সক্রিয় রাজনীতির জন্য ওসমান হাদী ছিলেন আলোচনায়। আর সেই আলোচনায় যেন কাল হয়ে দাঁড়িয়েছে 12 ডিসেম্বর। জুমার নামাজের পর ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ হাদীকে প্রথমে ঢাকা মেডিকেলে, পরে এভার কেয়ার হাসপাতালে এবং এক পর্যায়ে নেওয়া হয় সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে। বৃহস্পতিবার সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে হাদীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে ফোনালাপে জানান। পরে বাংলাদেশ সময় রাত 9টা 45 মিনিটে তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন হাদীর চিকিৎসক ডাক্তার আব্দুল আহাদ। প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদী ভাইকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন। ওসমান হাদী ঢাকা 8 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সম্ভাব্য প্রার্থী ছিলেন। প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। রাজপথে ও টেলিভিশন টকশোতে সমালোচনা করতেন কালচারাল ফেসিস্টদের। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। হাদীর অকাল মৃত্যুতে তাৎক্ষণিক জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিয়ে গভীর শোক সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, শরীফ ওসমান হাদীর একমাত্র সন্তানের দায়িত্ব বহন করবে সরকার। শনিবার 20 ডিসেম্বর একদিনে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন তিনি। এ সময় দেশের সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের কূটনৈতিক মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার জন্য নির্দেশ দেওয়া হয়। হাদীকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন তিনি। এই অকাল মৃত্যুতে আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার প্রয়াণ দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিসরে এক অপূরণীয় ক্ষতি। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত স্ত্রী, পরিবারের সদস্যবৃন্দ, স্বজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। শহীদ ওসমান হাদীর স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব সরকার গ্রহণ করবে। শহীদ শরীফ ওসমান হাদীর অকাল মৃত্যুতে আগামী শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করছি। এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে পেশাদারিত্বের সঙ্গে তদন্ত কার্যক্রম পরিচালনা করে সুযোগ দিন। রাষ্ট্র আইনের শাসন প্রতিষ্ঠায় সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ওসমান হাদী ছিলেন পরাজিত শক্তি ফ্যাসিস্ট সন্ত্রাসীদের শত্রু। তার কণ্ঠ স্তব্ধ করে বিপ্লবীদের ভয় দেখানোর অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেন। ভয়, সন্ত্রাস কিংবা রক্তপাতের মাধ্যমে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। তার স্বপ্ন বাস্তবায়নের দায় আজ সমগ্র জাতির কাঁধে ন্যস্ত। আগামী দিনগুলোতে আমাদের সবাইকে ধৈর্য, সংযম, সাহস ও দূরদর্শিতার সঙ্গে এগিয়ে যেতে হবে, যাতে নির্বাচন ও গণতন্ত্রের শত্রু ফ্যাসিস্ট সন্ত্রাসী অপশক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করা যায়। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো রাজধানী। রাত থেকেই শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। শুক্রবার সকাল থেকেও শাহবাগ মোড়েও একই চিত্র দেখা যায়। রাতে প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে ওঠে রাজধানী ঢাকা। রাতে মৃত্যুর খবরের সঙ্গে সঙ্গে বিক্ষোভে ফেটে পড়ে ছাত্র জনতা। হাদি হাদি স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে শাহবাগ চত্বর। শাহবাগে জড়ো হতে থাকেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েট ও আশপাশের শিক্ষার্থীরাও। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে জড়ো হয়। শাহবাগে এসে ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়ে থাকলে তাদের ফেরত না দেয়া পর্যন্ত ভারতের সঙ্গে বাংলাদেশের কোনো ধরনের সম্পর্ক থাকা উচিত নয় বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। অবিলম্বে শেখ হাসিনা এবং জুলাইয়ের যত খুনি রয়েছে, শরীফ ওসমান হাদি যত খুনি রয়েছে তাদেরকে ফেরত দিতে হবে। প্রথম দাবি হচ্ছে শরীফ ওসমান হাদির খুনিদেরকে যে কোনো মূল্যে অতি দ্রুত সময়ে ভারত থেকে ফেরত পাঠাতে হবে। যতক্ষণ না এই খুনিদেরকে ভারত ফেরত দেবে ততক্ষণ পর্যন্ত আমরা মনে করি না ভারতের সাথে কোনো স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব। যদি তারা আমাদের থেকে আমাদের ভাইকে কেড়ে নেয়, আওয়ামী লীগও তাদের দোষরদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আমরা কিন্তু বসে থাকবো না। ওসমান হাদির খুনিদের বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে লড়াই থামবে না বলে হুঁশিয়ারি দেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যদি রক্ত ঝরে তাহলে এদেশের জনগণের সাথে কেউ পারবে না। শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে অবিলম্বে বাংলাদেশের কাছে হস্তান্তর করতে হবে। যদি তাদেরকে হস্তান্তর না করা হয়, বাংলাদেশের আপামর স্বাধীনতাকামী জনগণ তাদের লড়াই কোনোভাবেই থামাবে না। এদিকে দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা ভবনের ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও নথিপত্র নিচে ফেলে আগুন ধরিয়ে দেয়। পরে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার ভবনেও আগুন দেয়া হয়। সেখানে আটকা পড়ে গণমাধ্যম কর্মীরা। পরে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়াও হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ও ধানমন্ডিতে ছায়ানটের কার্যালয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। শাকিবুর রহমান, RTV, ঢাকা। রাজধানী শাহবাগ কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয় ও ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হাসান, শাকিবুর রহমান ও বিপুল দেব রায়। চলে যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, শাহবাগে বিক্ষুব্ধ জনতারা কি বলছেন, পুরো তথ্য জানাবেন। তানি, শাহবাগে কিন্তু এখনও থমথমে বিরাজ করছে। কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল যে কিছু কিছু মানুষ এখানে আসছে, কিন্তু এখন কিন্তু এক সমুদ্রের মতো বিরাজ করছে। এখানে জনসমুদ্রে হয়ে গিয়েছে। এখানে তারা হাদি হাদি বলে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে যারা ফ্যাসিস্ট রয়েছেন তাদেরকে দ্রুত ধরিয়ে দিতে এবং হাদির যে খুনিকে যদি বিদেশে পলাতক থাকে তাকে যদি ধরিয়ে দেয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন উপদেষ্টা তাদের উপর কিন্তু তারা বলছেন যে এ ধরনের তাদের কার্যকলাপে কিন্তু তারা ক্ষুব্ধ, কেন তারা এখন পর্যন্ত দেশে স্বাভাবিক পরিস্থিতি আনতে পারেনি। তো আমরা একটু এখানে চেষ্টা করব যারা আন্দোলন রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার জন্য। আজকের এই কী কর্মসূচি রয়েছে, বাকি আজকে আপনাদের কি কি কর্মসূচি রয়েছে? যে আমাদের কর্মসূচির মধ্যে ছিল জুম্মা নামাজের পরে সব মসজিদে দোয়া হবে, আর সমস্ত অন্য ধর্মের মানুষদের প্রার্থনালয়ে দোয়া ব্যবস্থা করা হয়েছে। আর এখান থেকে ঘোষণা করা হয়েছে 64টি জেলায় ব্লকেট করা হয়েছে আর কি, মানে এখন থেকে না বলা পর্যন্ত ব্লকেট চলবে আর কি 64টি জেলায়। আর এখন পর্যন্ত যেহেতু হাদির খুনিকে ধরা হয়নি, তো এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিতে যাচ্ছেন বা জানাবেন? আমরা এখন বলতে চাই যে হাদি খুনিরা কেন ভারতে পালিয়ে যেতে সক্ষম হলো। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং বর্ডারে যে বিজিবি ছিল তাদের দায়িত্বহীন কারণেই ঘটনা ঘটেছে। আর আমি আপনাদের মাধ্যমে একটা জিনিস বলে দিতে চাই যে আমাদের দেশে যে স্বৈরাচার পতন হলো,
শেখ হাসিনা আর কত আমাদের রক্ত নিয়ে খেলা করবে, আর কত হাদিদের মতো আমাদের প্রাণ চলে যাবে, আর কত ভারত আমাদেরকে দাবিয়ে রাখবে। আমাদের 54 বছরের স্বাধীনতার পরে ভারত আমাদেরকে লুটেপুটে খেয়েছে। আমি আপনাদের মাধ্যমে সমস্ত ব্যবসায়ী ভাইদেরকে একটা মেসেজ দিতে চাই, ভাই আমাদের পণ্য ব্যবহার করবেন, ইন্ডিয়ার পণ্য। আমরা শুনছিলাম তারা বলছেন যে তারা কিন্তু ব্লকেট কর্মসূচি করবে সারা বাংলাদেশে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে এখানে মানুষ বাড়তে রয়েছেন এবং তারা হাদি হাদি স্লোগান করছেন। বলছেন যে হাদি মৃত্যুতে কিন্তু আরও অনেক হাদি তৈরি হবে। বাংলাদেশে যারা সংগ্রামী রয়েছেন তাদের কখনো মৃত্যু হয় না বলে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। তো আমরা চলে যাব কারণ বাজারের প্রথম আলোর সামনে রয়েছে আমাদের আরেক সহকর্মী সাকিবের কাছে। কারণ বাজার প্রথম আলোর যে অফিস রয়েছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটে গত রাতে, সেখানে এখনও ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে কাজ করে যাচ্ছেন। আমরা সকাল থেকেই দেখেছি সেখান দিয়ে ধোঁয়া উঠতে, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু কাজ করে ভিতর থেকে একটু আগে তারা বেরিয়েছেন, এবং ভিতরের যে একেবারে আগুন পুরোপুরি যে নির্বাপনের কাজ সেটি কিন্তু এখন করা হচ্ছে। আজ সকাল 9:45 থেকে 9টার মতো এই সময়ে কিন্তু পুলিশের যে আইজিপি তিনি এখানে এসেছিলেন, এই জায়গাটি পরিদর্শন করে গিয়েছেন। যদিও গণমাধ্যমের সঙ্গে কোনো ধরনের কথা তিনি বলেননি, আসলে গণমাধ্যমকে মোটামুটি এড়িয়েই তিনি চলে যান, এবং এখানে পরিদর্শন করে যাওয়ার পরবর্তীতে আমরা দেখেছি উৎসুক জনতার কিন্তু ভিড় রয়েছে। সাধারণ মানুষ এখানে এসে আসলে তারা দেখছেন, এবং পাশাপাশি প্রথম আলোতে আগুনের ঘটনা ঘটে এবং রাতে কিন্তু ডেইলি স্টার পত্রিকাতেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে আসলে গণমাধ্যম কর্মীরা আটকা পড়ে যান, এবং পরবর্তীতে রাত 3:30-4টা নাগাদ ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু তাদের ছাদ থেকে উদ্ধার করা হয়, উদ্ধার করে নিয়ে আসে। আসলে 2টি গণমাধ্যমে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল সেখানে কিন্তু হতাহতের কোনো খবর আমরা পাইনি। তবে যে গণমাধ্যমের উপর হামলা, সেটিকে কিন্তু যারা গণমাধ্যম কর্মী রয়েছে বিশেষ করে তারা কিন্তু কোনোভাবে স্বাভাবিকভাবে সেটিকে দেখছে না। এটি একটি দেশের উপর হামলা বলে তারা উল্লেখ করছেন। উৎসুক জনতা যারা রয়েছে তারা আসলে বলছেন যে আসলে ভারতের যারা দালালি করে তাদের আসলে বাংলাদেশে অবস্থা হবে না, এবং এই গণমাধ্যমগুলো ভারতের দালালি করার ফলে তাদের আজ এই পরিণতি হয়েছে। অন্য যে সকল গণমাধ্যম আছে তাদেরকেও কিন্তু তারা সাবধান হওয়ার কথা বলছেন, যে ছাত্র জনতা আসলে এখন অনেক সজাগ, এই ধরনের কোনো কিছু হলে সেখানেও তারা এ ধরনের আক্রমণ হতে পারে, এটি তারা বলেছেন। তো এই ছিল আমার কাছে আসলে প্রথম আলোর সামনে থেকে সর্বশেষ। আরেক সহকর্মী রয়েছেন ধানমন্ডি 32-এ বিপুল দেব রায়। বিপুল, জানাবেন সেখানকার পরিস্থিতি। সাকিব, আসলে গতকাল রাতের থেকেই এই ওসমান হাদি মারা যাবার খবর পাওয়ার পর থেকে, বিশেষ করে রাত 1টার পর থেকে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 32-এ যে বাড়ি রয়েছেন সে বাড়িতে কিন্তু বিক্ষুব্ধ জনতা ভাঙচুর করতে আসে, আবারও অগ্নিসংযোগ করে, এবং আমরা দেখতে পাচ্ছি সকালবেলাও কিন্তু বেশ কিছু বিক্ষুব্ধ জনতা এখনো অংশগ্রহণ করেছে। এবং আপনাদেরকে দেখাতে চাই দর্শক যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে বেশ কিছু লোক এখনো সেই ভাঙার কাজটি করছেন। তবে আপনাকে জানিয়ে দিতে চাই, গতকাল রাত থেকে ভাঙার পর থেকে ভোর 5টা পর্যন্ত আমরা যতটুকু তথ্য পেয়েছি এখানে অসংখ্য লোক ছিল, এবং যারা ভাঙচুরে অংশগ্রহণ করেছিল গতকাল রাত থেকে তারা বিভিন্ন হাতুড়ি পিটিয়ে এই বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙচুরে তারা নামে, এবং সেই ভোরের আলো ফোটার সাথে সাথে সেই একটি দল গতকাল রাত থেকে যারা ছিল তারা চলে যায়। এবং এখন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু বিক্ষুব্ধ আবার জনতা এসেছেন, এবং তারা কিন্তু তারা এই বঙ্গবন্ধুর যে বাড়িটি সেটি ভাঙার কাজ করছেন। এবং আমরা এখানে যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে ওসমান হাদির যে মৃত্যুটি হয়েছে সেটির ফলে যে দুষ্কৃতকারী বা যারা হামলা করেছে তাদেরকে কিন্তু এখনও গ্রেপ্তার করা যায়নি, এবং তারা কিন্তু ভারতে পালিয়ে আছে, এটির জন্যই তারা প্রতিবাদ করছেন। এবং তারা বলছেন যে আসলে আওয়ামী লীগের যারা দোষর ছিল এবং তারাই কিন্তু এই কাজটি ঘটিয়েছে, ওই কারণেই তারা কিন্তু আজকেই সেই বঙ্গবন্ধুর বাড়িতে আবারও হামলা করতে এসেছেন। এবং আপনি জানেন যে আসলে এই বিশেষ করে 5 আগস্ট পরবর্তী সময় কিন্তু এই বঙ্গবন্ধুর বাড়িতে প্রায় 3বারের মতো আক্রমণ
আক্রমণের চেষ্টা করা হয় এবং সর্বশেষ যে আক্রমণটি হয়েছিল সে সময় আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে সেটিকে রক্ষা করার জন্য বাধা দিয়েছিল। তবে গতকালকের পরের ঘটনা থেকে আমরা দেখতে পেয়েছি যে আসলে এরকম প্রশাসনের কোনো লোকজন কিন্তু আসেনি এবং এখন যে অবস্থায় আছে সেটি দেখতে পাচ্ছি যে এখন উৎসুক জনতার এখানে ভিড় করছে এবং সে ভিড়ের আমরা দেখেছি সাধারণ মানুষ এখানে জড়ো হচ্ছেন দেখার জন্য এবং সেই সাথে যারা বিক্ষুব্ধ ছাত্র বা জনতা আমরা যেটাই বলি তারা কিন্তু অংশগ্রহণ করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো তারই পরবর্তী সংবাদে হয়তো আরো বিস্তারিত আপনাকে জানিয়ে দিতে পারবো। জি, আপনাদের তিনজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে তথ্যগুলো জানানোর জন্য। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে সারা দেশ। উত্তাল হয় ছাত্র জনতা সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী জুলাই যোদ্ধা এবং বিভিন্ন সংগঠন। একাত্ম হয় ছাত্রদল ও শিবিরের সংগঠনগুলো। বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ ও মশাল মিছিল করে এই কর্মসূচি পালন করছে তারা। এ সময় যান চলাচল ব্যাহত হয়, সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়ে হাজার হাজার যাত্রী সাধারণ। রাতের প্রভাব দেখা দিয়েছে সকালেও। রাজধানী সহ সারা দেশে সকাল থেকে যানজট সহ যানবাহন সংকট দেখা দিয়েছে সড়কে। রাজশাহীতে আওয়ামী লীগের কার্যালয়ে হামলার বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুস্তাফিজ রকি। রকি, হামলার পরবর্তী পরিস্থিতি কি জানাবেন এবং বিক্ষুব্ধ যে জনতা রয়েছেন তারা আসলে কি বলছেন? তানি, ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে রাজশাহীতে ছাত্র জনতা কিন্তু আসলে প্রতিবাদ এবং বিক্ষোভে ফেটে পড়ে। আমরা দেখেছি যে রাতভর তারা সড়ক অবরোধ, পাশাপাশি তারা টায়ার আগুন জ্বালিয়ে তারা কিন্তু তাদের যে বিক্ষোভ প্রদর্শন সেটি করে। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে রাজশাহী মহানগরীর কুমারপাড়ায় অবস্থিত যে মহানগর আওয়ামী লীগের যে এটি পার্টি অফিস ছিল, এটা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এটি কিন্তু ছাত্র জনতা গতকালকে দুইটি বুলডোজারের মাধ্যমে তারা কিন্তু সেটিকে ভেঙে গুড়িয়ে দিয়েছে এবং এখন এই জায়গাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবং আমরা দেখেছি যে সকাল থেকেই যখন ভোরের আলো ফুটতে শুরু করেছে, যারা ছিন্নমূল মানুষ রয়েছে বা ভাঙড়ি ব্যবসায়ী রয়েছেন তারা এই স্থানটিতে এসেছেন এবং যে যার মতো করে পাচ্ছে এখানকার রড এবং যে ইটগুলো রয়েছে তারা কিন্তু খুলে খুলে নিয়ে যাচ্ছেন। এবং আমরা এবং দেখেছি যে বিশেষ করে যে আপনি দেখতে পাচ্ছেন যে এই তারগুলো কিন্তু আসলে তারা খুলে খুলে নিয়ে যাচ্ছেন এবং ছাত্র জনতা তারা প্রায় রাত ৩টা পর্যন্ত কিন্তু তাদের এখানে বিক্ষোভ এবং যেই এই মহানগর আওয়ামী লীগের যে পার্টি অফিস যে ভাঙচুর সেটি তারা চালায়। এবং আমরা দেখেছি যে বিশেষ করে আজকে সকালে থেকেই কিন্তু যারা বিশেষ করে উৎসুক জনতা আছেন তারা কিন্তু এই যে মহানগর আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছিল সেটি কিন্তু তারা এখানে দেখতে আসছেন। এবং এইখানে কিন্তু আমরা দেখেছি যে গতকালকে রাত্রে যারা বিক্ষোভ প্রদর্শন করেছিলেন তারা প্রত্যেকেই ওসমান হাদীর মৃত্যুর সঙ্গে যারা জড়িত তাদের সর্বোচ্চ যে শাস্তি সেটি তারা নিশ্চিত দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা বলছেন যে যারা এরই মধ্যে ভারতে পালিয়ে গিয়েছে তাদেরকেও দেশে ফিরিয়ে এনে ওসমান হাদীর যে হত্যার সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের অবিলম্বে যে শাস্তি সেটি তারা নিশ্চিত দাবি জানিয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার তারা কিন্তু আসলে পদত্যাগের দাবি জানিয়েছেন। এবং বাদ জুম্মা রাজশাহীর বিভিন্ন মসজিদে কিন্তু দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়াও বাদ জুম্মায় বেশ কয়েকটি বিক্ষোভের আসলে ছাত্র জনতার কথা শোনা যাচ্ছে। তো এই ছিল তানি আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। আমরা এখন চলে যাব ঝালকাঠিতে, যেখানে হাদীর আসলে নিজস্ব এলাকা। আমরা দেখে আসব হাদীর মৃত্যুর খবরে নিজ এলাকার পরিস্থিতি। ঝালকাঠির নলছিটি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম জলিল। জলিল, হাদীর মৃত্যুর খবর শোনার পরে স্থানীয় যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়া কি এবং তাদের কোনো আত্মীয় স্বজনের সাথে আপনার কথা হয়েছে কিনা? মহল এলাকায় ওসমান বিন হাদীর যে বাড়ি, এই বাড়িটি দেখতে পাচ্ছেন আমার পিছনে হাদীর বাড়ি রয়েছে। এই বাড়ির এখানে কিন্তু আমরা যে দেখতে পাচ্ছি গতকাল যে হাদীর যে মৃত্যুর সংবাদটি পৌঁছাবার পরপরই কিন্তু বাড়িতে কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। এখানে এলাকাবাসী যারা আছে তারা কিন্তু শোকাহত পরিবারের যে দেখার জন্য এখানে আসছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঝালকাঠি জেলা জামাতের নেতৃবৃন্দ এখানে আছেন। তবে
এছাড়া পুলিশ প্রশাসন কিন্তু যে আপনারা একটু বলে রাখি যে গেল যে 12 ডিসেম্বরে যে হাদিকে যে গুলি করা হয়েছিল হত্যার উদ্দেশ্যে, এর পরপরই কিন্তু তার এই বাড়ি থেকে তার বোন এখানে থাকতেন, তিনি কিন্তু ঢাকায় অবস্থান করেছিলেন। সেই সময় কিন্তু এই বাড়িটি চুরিও হয়েছিল। সেই চুরি হওয়ার পর থেকে কিন্তু স্থানীয় যে পুলিশ প্রশাসন তারা কিন্তু এই বাড়িটি যে নিরাপত্তার জন্য এখানে নিয়োজিত আছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে পুলিশ প্রশাসনের লোকজন আছেন। যে পরিমাণে মানে এখানে হাদির বাড়িটি দেখার জন্য আত্মীয় স্বজন যে ছুটে আসছেন, তারা কথা বলবেন তাদের সাথে, কিন্তু সেটিও পাচ্ছেন না, যেহেতু নিরাপত্তার একটি বিষয় রয়ে গেছে। পুলিশ প্রশাসন আমাদেরকে জানিয়েছেন সেই নিরাপত্তার জনিত কারণে তারা কিন্তু সকলকে এখানে প্রবেশ করতে দিতে পারছেন না। তবে এখানে যে আমরা এখানে প্রবেশ করছি এবং কিছু কিছু আত্মীয় স্বজন যারা আছেন তারা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে আসছেন। তবে সবাই শোকাহত। তবে আমি কথা বলেছি হাদির যে একজন বোন জামাই এখানে আছেন, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে যে হাদির মৃত্যু সংবাদটি তারা পাওয়ার পরে তারা যে শোকে ভেঙে পড়েছেন। তবে হাদিকে দেশে ফেরার পরে তার যে তাকে যে দাফন করা হবে। জি, ধন্যবাদ আপনাকে। 24-এর আন্দোলন প্রেক্ষাপটে দেশের রাজনীতির আকাশে বিস্ময়কর এক নক্ষত্রের সন্ধান মেলে, যার বলিষ্ঠ হুঙ্কারে কাঁপতে শুরু করে আধিপত্যবাদীদের সিংহাসন। রাজনীতির কোলাহল, মিছিলের স্লোগান আর টকশোর উত্তপ্ত বিতর্ক, সর্বত্রই যিনি ছিলেন দৃপ্ত ও নির্ভীক, সেই শরীফ ওসমান হাদি ছেড়ে গেলেন নিজের গড়া অদৃশ্য এক ভালোবাসার সাম্রাজ্য। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ের সবচেয়ে আলোচিত এই তরুণ বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন, যে মৃত্যুতে থেমে যায় এক সাহসী জীবনের সংগ্রাম। আরো জানাচ্ছেন শাকিলা করিম। আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। বন্ধু সমর্থকদের কাছে তিনি জাতীয় বীর, প্রতিবাদী রাজনীতির এক প্রতীক। শুধু বন্ধুই নয়, শত্রুর চোখেও হাদি ছিলেন সময়ের সাহসী এক চরিত্র। গত 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে প্রকাশ্যে দুর্বৃত্তের পিস্তলের বুলেট A4 করে দেয় ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির মাথা। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরে এভারকেয়ার হাসপাতালের ICU এবং সবশেষ 3 দিন আগে সিঙ্গাপুর নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ এক যাত্রা, যার আর শেষটা হলো না। দেশের দক্ষিণবঙ্গের জেলা ঝালকাঠির নলসিটির এক আদর্শ মুসলিম পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান ওসমান হাদির শৈশব কেটেছে মাদ্রাসা শিক্ষক বাবার আদর্শে। নেসারাবাদ কামিল মাদ্রাসায় শিক্ষা জীবনের শুরু, সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। 2010-11 শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন ওসমান হাদি। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো মূলধারার রাজনৈতিক দলে সরাসরি সম্পৃক্ত ছিলেন না। সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছেন, লিখেছেন বইও। জীবন সংগ্রামে একসময় পড়িয়েছেন প্রাইভেট, শিক্ষকতা করেছেন কোচিং সেন্টার সাইফুরসে। সবশেষ ইউনিভার্সিটি অব স্কলার্স নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন ওসমান হাদি। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানই ওসমান হাদিকে পরিচিতির মুকুট পরায়। সাহসী কণ্ঠস্বর, তীক্ষ্ণ কঠিন বক্তব্য আর আপোষহীন অবস্থানের কারণে অল্প সময়ে হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রবিন্দু। অভ্যুত্থান পরবর্তী সময়ে তার হাত ধরেই গড়ে ওঠে রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ, যে মঞ্চ থেকে তিনি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, জুলাই শহীদদের স্বীকৃতি, অপরাধীদের বিচার সহ নানা দাবিতে রাজপথ ও সভা সমাবেশে ছিলেন সরব। টকশো, সামাজিক মাধ্যম সবখানেই তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। স্পষ্টভাষী হাদির বক্তব্য যেমন সমর্থকদের কাছে তাকে জনপ্রিয় করে তোলে, তেমনি তার কিছু মন্তব্য ও ভাষা ব্যবহার নিয়েও সমালোচনা হয়েছে। গত বছরের নভেম্বরে ফেসবুক পোস্টে জানান, দেশি বিদেশি অন্তত 30টি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। লিখেছিলেন, জীবন নাশের আশঙ্কা সত্ত্বেও ইনসাফের লড়াই থেকে পিছিয়ে যাবেন না। ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন হাদি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে নামার আগেই থেমে গেল পথ চলা। তফসিল ঘোষণার পরদিনই বন্দুকধারীর গুলিতে আহত হন তিনি। সেই গুলি শেষ পর্যন্ত কেড়ে নিল তার প্রাণ।
ওসমান হাদির মৃত্যু শুধু একজন রাজনৈতিক নেতার মৃত্যুই নয়, রয়ে গেল প্রশ্ন দেশের রাজনীতির সহিংসতা ভবিষ্যৎ পথ চলা নিয়ে। বিদায় ওসমান হাদি, এক সাহসী সত্যভাষী তরুণ নেতা। শাকিলা করিম, RTV, ঢাকা। খুলনার আড়ংঘাটা থানার সলুয়া বাজার সমিতির সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে সলুয়া বাজার এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়, সলুয়া বাজারের রাস্তার পাশে দাঁড়িয়ে দুই ব্যক্তি কথা বলছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে 5 থেকে 6 জন এসে একজনের উপর হামলা চালায়। পরে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে তার মাথায় গুলিবিদ্ধ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরেক ব্যক্তি আহত হন। জাতীয় নির্বাচনের বহুল প্রত্যাশিত তফসিল ঘোষণা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘিরে চট্টগ্রামে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। গত 15 মাসে চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলায় খুন হয়েছে 35 জন। এর মধ্যে 22 জনের প্রাণ গেছে গুলিতে। হত্যার শিকার 35 জনের মধ্যে 8 জনকে হত্যার আগেই হুমকি দেওয়া হয়েছিল নানাভাবে। প্রার্থীদের নিরাপত্তা জোরদার করা হবে বলা হলেও এর বাস্তবতার দেখা মিলছে না বলে দাবি অনেকের। চট্টগ্রাম প্রতিনিধি সাইফুল মাহমুদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। ভোটের আগে চট্টগ্রামে অপরাধ জগৎ নিয়ন্ত্রণে নিতে আন্ডারওয়ার্ল্ডে চলছে টার্গেট কিলিং। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে একের পর এক হত্যাকাণ্ড চলছে কয়েক মাস ধরে। বাড়ছে রাজনৈতিক হত্যার ঘটনাও। তফসিলের পরদিনই ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা উৎকণ্ঠা বাড়িয়েছে আরও। 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারে খুন হয়েছেন 35 জন, যার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বে নিহত হয়েছেন অন্তত 10 জন। হত্যার শিকার 35 জনের মধ্যে 8 জনকে হত্যার আগেই হুমকি দেওয়া হয়েছিল নানাভাবে। এসব হত্যাকাণ্ডের পরও নির্বাচনকে ঘিরে প্রার্থীদের জন্য এখনও দৃশ্যমান কোনো নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়নি বলছেন এই সংগঠন। যদিও বলা হচ্ছে যে তাদের জুলাই যোদ্ধাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে, প্রার্থীদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো দৃশ্যমান দৃশ্য তো আমরা দেখছি না। এদিকে সন্ত্রাসী নির্মূলে পুলিশকে তৎপর হবার নির্দেশ সিএমপি কমিশনারের। এই সমস্ত বাহিনীকে নির্মূল করতে হবে। নির্মূল মানে নির্মূল, প্রয়োজনে চরম পন্থা অবলম্বন করতেও আমি বিন্দু মাত্র দ্বিধাবোধ করব না। আতঙ্কিত না হবার পরামর্শ চট্টগ্রামের এই শীর্ষ পুলিশ কর্মকর্তার। এরা কিছু করতে পারবে না। এরা একটু করার চেষ্টা করলে আমরা আশা করি তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমরা নিতে পারব। আতঙ্কিত হওয়ার কিছু নেই। অবৈধ অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে গ্রেপ্তার নিশ্চিত না করা গেলে নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়বে শঙ্কা চট্টগ্রামবাসীর। সাকিব আল হাসান, RTV। শীতের ভরা মৌসুমে পর্যটকদের ভিড় বাড়ছে পাহাড়কন্যা বান্দরবানে। শীতকালীন ছুটি থাকায় প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করার সুযোগ হাতছাড়া করছেন না ভ্রমণ প্রেমীরা। তাদের পদচারণায় মুখর হয়ে উঠছে পর্যটন স্পটগুলো। ভ্রমণকে আরও নির্বিঘ্ন করতে নিরাপত্তা ও সুযোগ সুবিধা বাড়ানোর দাবি পর্যটকদের। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের পাঠানো তথ্য ও চিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বছর জুড়ে কম বেশি ভ্রমণ পিপাসু পর্যটকরা ভিড় জমান পাহাড়কন্যা খ্যাত অপরূপ সৌন্দর্যে ঘেরা বান্দরবানে। শীত মৌসুমে তা বাড়ে কয়েক গুণ। বেশ কয়েক বছর পর এবার ভ্রমণে প্রশাসনের তেমন কড়াকড়ি না থাকায় প্রাণ ফিরে পেয়েছে এখানকার পর্যটন শিল্প। জেলাটির নীলাচল, নীলগিরি, কেওক্রাডং, চিম্বুক, বগালেক, নাফাকুম সহ অসংখ্য পর্যটন স্পটে ভিড় করছেন ভ্রমণ প্রেমীরা। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা ছোট ছোট গ্রাম, আঁকাবাঁকা রাস্তা, জলপ্রপাত আর বিস্তীর্ণ পাহাড়ি এলাকার নৈসর্গিক দৃশ্যে মুগ্ধ ঘুরতে আসা দর্শনার্থীরা। তারা বলছেন, নিরাপত্তা নিশ্চিত সহ জিনিসপত্র আর পরিবহনের অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণ করা গেলে দেশসেরা ভ্রমণ গন্তব্যে পরিণত হবে বান্দরবান। অনেক ভালো লাগে, এখানে অনেক বাতাস আছে, এখানে অনেক ভালো আছে, এখানে অনেক সুন্দর জায়গা আছে। খুব ভালো লাগছে এখানে। এখানে ওয়েদারটাও অনেক সুন্দর, পাহাড় খুব সুন্দর। এখানে ঢোকার পর কোনো নিরাপত্তাহীনতা এরকম কোনো কিছু দেখতেছি না। রাস্তাটা খুবই খারাপ,
সো সরকার যদি চায় রাস্তাটা আরো একটু বড় করতে হবে, আর একটু উন্নতি করতে হবে। পর্যটকদের ভ্রমণকে আরো স্বাচ্ছন্দ্যময় ও নিরাপদ করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা। সাপ্তাহিক ছুটি মিলে এবং স্কুল কলেজ বন্ধ, এই কারণে বান্দরবানে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। আমরা বিভিন্ন পর্যটন স্পটে আমাদের টহল ডিউটি এবং সাদা পোশাকি ডিউটি অব্যাহত আছে। জীবন্ত পর্যটন স্বর্গ বান্দরবানের বৈচিত্র্যময় ভ্রমণ অভিজ্ঞতা দেশ বিদেশের পর্যটকদের মাঝে ছড়িয়ে দিতে সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ প্রয়োজন বলছেন পর্যটন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 32.48 বিলিয়ন ডলারে পৌঁছেছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের নির্ধারিত BPM-6 পদ্ধতিতে হিসাব করলে এটি দাঁড়ায় 27.82 বিলিয়ন ডলার। এর আগে সপ্তাহের মুদ্রার রিজার্ভ ছিল 32.12 বিলিয়ন ডলার, আর IMF এ নির্ধারিত BPM-6 পদ্ধতিতে যা ছিল 27.45 বিলিয়ন ডলার। এর আগে 9 নভেম্বর আন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের বিল পরিশোধের পর গ্রস রিজার্ভ ছিল 31.14 বিলিয়ন ডলার এবং BPM-6 অনুযায়ী 26.44 বিলিয়ন ডলার। চলতি বছরের মে জুনে বিলের পরিমাণ পৌঁছে প্রায় 2 বিলিয়ন ডলারে, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।